আসলে কথা বললে অনেক বলা যাবে। এখানে যে আলাপের জন্য আমরা আসছি সেই আলাপকে ছাপাই আমরা জাতীয় রাজনীতিতে ঢুকে গেছি। সেটা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা কষ্টে পেতে পেতে জাতীয়তার মধ্যে ঢুকে গেছি। কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে আমরা এখন এই মুহূর্তে আমাদের যেটা প্রধান কাজ সেটা হলো শেরপুরটাকে আমরা শেরপুরের সনাতন ধর্মাবলম্বী যারা আমরা আছি তারা কীভাবে নিরাপদ টাইমটাকে আমরা মানে কাভার করে আমরা মানে ওভারকাম করে একটা ভালো সিচুয়েশন তৈরি করতে পারি। এটা কিন্তু আসলে আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল। তার কারণ হচ্ছে এখানে যদি আইনের কথাগুলো বলা হয় এটি খোকা ভাই কেউ লাভ নাই, আমার কেউ লাভ নাই, তা একটা মেসেজ আসতে পারে। সেটা হচ্ছে সমন্বয় পরিষদের নেতৃত্বে যেহেতু আসছে এখানে তারা তাদের যে ঊর্ধ্বতন সমন্বয়কারী যারা আছে তাদেরকে এই মেসেজটা একটু থ্রো করে দিতে পারবে। এটা হয়তো আমাদের একটা উপকার হলো। আর এখানে রামকৃষ্ণ একটা ব্যানারের কথা বলছে, ওই ব্যানারে আমি ঘোর বিরোধিতা করতেছি। কারণ হচ্ছে যে একটা কথা স্পষ্ট আমি বলতে চাই, আমি একজন রাজনৈতিক প্রতিনিধি কিন্তু আমার ধর্ম হিন্দু, ঠিক আছে? আমার রাজনৈতিক প্রতিনিধি হিসাবে যেরকম শেরপুরের মানুষের প্রতি হিন্দু মুসলমান সকলের দায়িত্ব রয়েছে, আর আমি সনাতন ধর্মের জন্ম হিসাবে আমার ধর্মের লোকগুলোকে একটু আগলে রাখা এটা আমার সবচেয়ে আর এক বড় ধর্ম হিসাবে দায়িত্ব নিয়েছে। তো আমার কথা ধর্ম নিয়ে রাজনীতি আমি কখনোই পছন্দ করিনি, আজও পছন্দ করি না, ভবিষ্যতেও করবো। কাজেই ব্যানারের ব্যাপারে একটু সতর্ক হওয়া উচিত। কারণ এখানে একজন প্রশ্ন করেছিল যে আমরা কি নির্যাতিত হয়েছি, আর একজন বললো সারা বাংলাদেশ তো হয়েছে। কথাটা কিন্তু এইরকম। আমরা যেটা করতে চাই সেটা হলো অবশ্যই আপনারা সারা বাংলাদেশের নির্যাতিত ব্যানার লিখতে পারেন, সেটা অবশ্যই কোনো প্রতিষ্ঠানের ব্যানার যেতে হবে, হয় হিন্দু মহাজোট নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এটা আপনারা করতে পারেন। কিন্তু শেরপুরবাসী এটাকে একভাবে নিয়ে আসা যাবে না, এটাতে আরও ক্ষতি হয়। তাহলে হয় কি ওই ব্যানারটা যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাহলে আমরা যে সারা দিন রাত কষ্ট করে আমরা সবাই মিলে সনাতন ধর্ম এবং মুসলিম ধর্মের লোকরা এখানে বসবাস করে একটা অবস্থান ধরে রাখছি, এটা আজকে দিয়ে না, বাবরি মসজিদ থেকে শুরু করে আজকে পর্যন্ত হিন্দু মুসলমানের বৈষম্য লেখাপড়া আমরাও শিখেছি। আমরা জানি কিসের জন্য হিন্দু এবং মুসলমানের শত্রু হয়েছে। একটা আইনের মাধ্যমে 47-এর স্বাধীনতার মাধ্যমে আমাদের মধ্যে একটা জন্মগত শত্রুতা তৈরি করা হয়েছে। একজন বলে গেছে আইয়ুব সরকার আমাদেরকে শত্রু সম্পত্তি করেছে, বঙ্গবন্ধু জিতে ভারত মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের বানাইছিল অর্পিত সম্পত্তি, সম্পত্তি কেউ ঘোরত দেয়নি। এখন সর্বশেষ হাসিনা এসে একটা ক আর একটা খ দিচ্ছে, খটা ডাইরেক্ট অবমুক্ত, কটা ট্রাইব্যুনাল থেকে আপনাকে অবমুক্ত করে নিয়ে আসতে হবে। তো ঢাকার যেগুলো বড় বড় সংস্থাপন, যেগুলো বড় বড় স্থাপনা, সেগুলো সব হিন্দু মানুষের জায়গার উপর অবস্থিত, সেগুলা আওয়ামী লীগ কিছু বলবে না, বিএনপিও কিছু বলবে না, জামাতে কিছু বলবে না, কারণ এই সম্পত্তি আসলে ঘোরত দেওয়ার সুযোগ নাই। যেটা অবমুক্ত অবস্থায় আছে সেটা মামলা করলে একটা বিধি ব্যবস্থা হতে পারে, এটা আলাদা ইস্যু। তা আপনারা যে যে প্রস্তাব দিচ্ছেন আমি সকলের সাথে একমত, কিন্তু আজকের ইস্যু কিন্তু এখানে না, এখানকার ইস্যু কিন্তু না। এগুলা গোবিন্দদার একটা কথা বলছে, আসলে ওই কথাগুলো বলে একটা মেসেজ থ্রো হলো, কিন্তু ওটা কোনোটারই ফলাফল মানে বহন করার মতো ক্ষমতা আমার বা খোকা ভাইয়ের বা এই সমন্বয় কমিটির আছে বলে আমি বিশ্বাস করি না। এটা রাষ্ট্রীয় ইস্যু, আর এটার জন্য আন্দোলন করতে হবে। এখন আমি বলি, ওই কথা যাওয়ার আগে দুটো কথা বলি। আপনাদের আমাদের যেগুলা হিন্দু সংগঠনগুলো আছে একজন এক মতে, কিছু কিছু সংগঠন আছে নাম কাও আসতে বড় সংগঠন, তারা তাদের নিজের সম্পত্তি উদ্ধার করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, আর একজনের সম্পত্তি না বিপদে বললে তার পাশে যায় না। আমি প্রমাণিত সত্য বলতে পারি। এবং তারাও লবিংয়েই তারা নেতৃত্ব নেয়, তারা কোনো একটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন হয়ে বসে আছে। এই যদি অবস্থা হয় তাহলে আপনার সনাতন ধর্মের যে মূল চাওয়া, যে পাওয়া, যে আপনি অধিকার, এটা পাবেন না। তো কারণ হচ্ছে নেতারা যদি তার অধিকার পায় তাহলেই খুশি, পকেট ভারী হলেই খুশি, সম্পদ পাইলেই খুশি। আর একজন সাধারণ সনাতন ধর্মের একজন গরিব লোকের চিন্তা তো তার মাথার মধ্যে নাই। এটা হলো অন্য ইস্যু, এই ইস্যুতে আমি আসতে চাই না। এখন ইস্যু কোন জায়গায়? সারা বাংলাদেশ, শুধু হিন্দু না, সারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে আতঙ্কিত। আপনারা ভিডিও দেখলে এখন যেহেতু মানে একদম ইন্টারনেটের যুগ, বিশ্ব আপনার হাতের মধ্যে, আপনি যদি কালকের ভিডিও দেখেন, এক বাড়িতে ফ্ল্যাটে ডাকাতি পড়তেছে, সেখানে ধরে ধরে পিটিচ্ছে, সেটা কিন্তু হিন্দুর বাড়ি ছিল না। আপনার যদি 5 তারিখের কথাটা বলেন, 5 তারিখের যে আপনার ম্যাসাকার যেটা হয়েছে, খানিকটা রাজনৈতিক মানে আক্রোশের কারণে, খানিকটা হচ্ছে লুটেরা শ্রেণীর সেখানে সহযোগিতা। কারণ যারা ভাঙার উদ্দেশ্যে গেছে তারা ভেঙে কিন্তু চলে গেছে, আর যারা লুট করা তারা আর পিছ গেছে, তারা লুট করছে। ঠিক আছে, আমি আমার রাজনৈতিক হিংসা, আমাকে দীর্ঘদিন আপনি আমাকে নির্যাতন করছেন, এই হিংসার প্রতিশোধ দেওয়ার জন্য হয়তো আমি সেখানে গেছি, সেখানে আমি আঘাত করছি। কিন্তু দেখা গেছে আমার সাথে যে 1000 খানিক লোক গেছে, তার মধ্যে 500 লোক লুটের জন্য গেছে। এই কারণে কিন্তু ম্যাসাকারটা এইরকম আছে। এখন সেটা নিয়ে আমরা গত কয়েকদিন আগে উপজেলা মিটিং আপনার টিউনো সাহেব দেখছিল। এখন দেখেন আপনি করছেন নিরাপত্তা, স্বয়ং টিউনোই তো নিরাপদ না। টিউনোই রাত্রেবেলা আমার আর খোকা ভাই ফোন দিয়ে কয়ে ভাই একটু বাঁচাও, ভাই ওসি সাহেব কয়ে আমার উঠি থেকে রাখেন, এসপি সাহেব কয়ে
ভাইয়া আমরা কি থাকতে পারবো কিনা, মানে ব্যাপারটা এইরকম অবস্থা চলে গেছে। তার মানে কি বাংলাদেশ শুধু সংখ্যালঘু না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই একটু আতঙ্কের মধ্যে চলে গেছে, এটাই বাস্তবতা। তাহলে আমাদের এখনকার কাজ হচ্ছে এই আতঙ্ক থেকে আমরা শেরপুরবাসী নিস্তার পেতে চাই, এই আলোচনা আমরা এখানে করতে পারি। তাহলে আমরা যুগে যুগে একটা প্রমাণ দিয়েছি যে শেরপুরে হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িক সম্পর্ক, এই সম্পর্ক বাংলাদেশের কোথাও কেউ দেখাতে পারবে না, ঠিক আছে কি? তাহলে সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে। আমি 5 তারিখে রাত্রেবেলা শেরপুর ঢুকেছি, কারণ তার আগ পর্যন্ত 1 মাস আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলাম আমাদেরকে শেরপুরে এই আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঢুকতে দেয়নি। আমি উপজেলাতে আপনি ছিলেন এবং সমন্বয়েরও 2-1 নেতৃবৃন্দ থাকলে আমি কিন্তু বলেছি টিওনো সাহেবকে যে দেখেন আজকে যে ম্যাসাকারটা শেরপুর শহরে হয়ে গেল, শেরপুরের রাজনৈতিক ইতিহাস সামাজিক ইতিহাসে এত বড় ম্যাসাকারের ঘটনা নাই। মাননীয় এমপির বাড়ি, সাবেক এমপির বাড়ি, বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়ি কিন্তু সেদিনকে ম্যাসাকার অবস্থা হয়েছে। তা আমি বলছি যে সেই দিন যদি বিএনপির বা জামাতের যে নেতাগুলোকে আপনি শেরপুর থেকে আউট করে দিয়েছেন, এরা যদি আন্দোলনের পাশে আমরা অভিভাবক হিসেবে, সন্তানের অভিভাবক হিসেবে তো আন্দোলনে থাকতে পারতাম, এই অভিভাবক হিসেবে যদি আমরা আন্দোলনে থাকতে পারতাম তাহলে এই ম্যাসাকারটা এই পর্যায়ে যেত না। তার কারণ হচ্ছে প্রথম থেকে যদি তাদের সাথে থাকতাম, তারা আমাদের নির্দেশনা খানিকটা হলো মানত, আমরা তাদেরকে বুঝাতে পারতাম, কথা বুঝাতে পারতাম। কারণ হচ্ছে যারা এই ম্যাসাকারের সাথে জড়িত তারা না আওয়ামী লীগের, না বিএনপির, না জামাতের, তারা হলো লুটেরা, তারা হলো সন্ত্রাসী, তারাই নিজের সুবিধার জন্য তারা এই কাজগুলো করছে এবং তারা এখনো অদ্যাবধি তারা এই কাজটা চেষ্টা পাচ্ছে যে কিভাবে কোন জায়গায় কি করা যায়। তাহলে মেইনলি আমরা সাম্প্রদায়িকভাবে, যেহেতু সংখ্যালঘু বলে আমার ম্যাডাম বলছে যে সংখ্যালঘু বলে, এটা আজকের কথা না, অনেক আগে বলছে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশি। কিন্তু বাস্তবতার নিরিখে আমরা হিন্দুরা সবসময় নিজেদেরকে সংখ্যালঘু মনে করি, যেহেতু গণনার দিক থেকে কম, গণনার দিক থেকে কম জন্য আমরা লঘু। সেই দিক থেকে যখনই আমরা ভাবি তখনই আমরা মনে করি এই বোধহয় আমাদের উপর আসিচ্ছে, এই বোধহয় আমাদের উপর আসিচ্ছে। কিন্তু শেরপুরে কিন্তু কখনো এই পরিস্থিতি তৈরি হয় না, আমরা এই পরিস্থিতি হতে দিতেও পারি না, আমরা হতে দেবও না। এই জন্য কি করতে হবে, দল মত নির্বিশেষে কয়েকজন বক্তব্য দিচ্ছে, বক্তব্যকে ফাইন্ড আউট করে যদি আমি বক্তব্য দিতে যাই তাহলে বিতর্ক লেগে যাবে, কারণ এখানেও পলিটিক্যালি কিছু ইস্যু চলে আসে। আমি পলিটিক্সের বাইরে থেকে কথা বলতে চাই। আমি এখানে পলিটিক্স করার জন্য আসিনি, খোকা ভাই পলিটিক্স করে আসেনি, কারণ খোকা ভাইয়ের দায়িত্ব তো সে শেরপুরের মেয়র, শেরপুরের হিন্দু মুসলমান সকলের নিরাপত্তার দায়িত্ব তার। আর আমি সনাতন ধর্মের জন্ম, তাই আমার যেহেতু একটা নেতৃত্ব বোধ আছে, নেতৃত্ব দিয়ে আর একটা মানে দলে এবং সাবেক মেয়র ছিলাম, এবং আমার যেহেতু হিন্দু ঘরে আমার জন্ম, কে কোন দল করে, কে কোন মত করে, এটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে আমার সনাতন ধর্মের সকলকে আমরা নিরাপদে রাখতে চাই, এটাই হলো ব্যাপার। এই ক্ষেত্রে আমি বলতে চাই, আমি টিওনো সাহেবকে নিশ্চিত বলছি যে চাঁদের সাইডে দেখা গেছিল, এটা নিয়ে কিন্তু শেরপুর তখন আমি মেয়র ছিলাম। 10,000 লোক ফুলবাড়ি থেকে বার হয় থানা রোড দিয়ে আপনার পদ্মার পাড়া হয়ে কিন্তু কলেজ রোডে বাড়াই গেছিলো, সবাই তো ভয়ে অস্থির। আমি বলছিলাম যে আপনারা নিশ্চিত থাকেন যে একটা ফুলের টোকা কোনো সম্প্রদায়ের ফুল পড়বে না, কারণ এটা হলো একটা রাজনৈতিক কারণ ছিল যার জন্য তারা রাজপথে এসেছিল, এটা কোনো সম্প্রদায়কে লুণ্ঠন করার জন্য না, কাউকে মারার জন্য না। এবং আমি সেটাকে প্রমাণ দিতে পেরেছি, সেদিন কিন্তু আমাদের সম্প্রদায়ের কারোর উপর কোনো ঘটনা ঘটেনি। আজকেও নিশ্চিত করে বলতে চাই, 5 তারিখে কিন্তু আপনাদের সামনে আমরা আসছিলাম রাত্রিবেলা, আমি বলছি যে আপনারা আতঙ্ক করতেছেন, কারণ অনেকের মধ্যে মাথার মধ্যে বীজ ঢুকে গেছে যে জামাত বোধ হয় আমাদের ছাড়বি না। শিবির বোধ আমাদেরকে মনোযোগী হতে হবে। আমরা 5টি রাত বিনিদ্র রজনী কাটিয়েছি, সেটা শুধু আপনারা কাটাননি, আমরাও কাটাচ্ছি। দেখেন যুদ্ধের তো জয়লাভ আমরা করছি, আমার বাড়ির তো কোনো টেনশন নাই, আমি তো নিশ্চিন্তে ঘুমাতে পারি। কিন্তু আমি মনে করছি যে সবাই মিলে যদি আমরা ভালোভাবে বাঁচতে পারি, সেটাই হলো মূল কথা। ঠিক আছে কি? শেরপুরে একটা পরিষ্কার চাঁদ, এই চাঁদে কলঙ্ক লাগাতে চাই না। এইরকম ট্যাগ যেন না লাগে যে শেরপুরে হিন্দুদের বসবাস এখন অযোগ্য হয়ে গেছে, এই কথা আমরা অন্তত যতদিন আসি। আওয়ামী লীগ কি করবে আমি জানি না, কিন্তু বিএনপি বা আমাদের যারা গণতন্ত্রকামী দল আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের সুযোগ আছে সেবা করার, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই হাউসে যে আমাদের দ্বারা আপনাদের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং যে দুষ্কৃতিকারীরা এই শেরপুর শহরে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদেরকেও আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে প্রতিহত করে প্রয়োজনে নিজের হাতে আইন তুলে নিয়ে তারপরে আইনে জমা দেবো। আমার কথা পরিষ্কার, আপনারা যেভাবে কষ্ট করতেছেন, আমি প্রতিদিন আপনাদের সব জায়গায় কিন্তু গেছি, আপনাদের সাথে কথা বলেছি, আপনাদের সাথে খাওয়া দাওয়া করছি রাত্রে। আমি কোনোদিনও ফজরের নামাজের আগে কিন্তু বাড়িতে ঢুকি না। তা আমার কথা হচ্ছে যে আপনাদের কাছে আমার এখান থেকে পরিষ্কার একটা নির্দেশনা, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পরিমাণে সীমিত, ডাকলে হয়তো পাইতে সমস্যা হতে পারে। আমি দুটা কথা বলে শেষ করি। সেটা হলো, কালকে একটা ঘটনা ঘটছিল, গোবিন্দদা নিজে সেখানে গেছিল। কালকে সারা রাতে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হলো, নৌকাতে ডাকাত আসছে। কিন্তু আমার কিন্তু প্রথম থেকে একটা সন্দেহ ছিল যে এর পিছনে কোনো রহস্য আছে, বাঁধনের সাথে আমার কথা, কিন্তু পরে আজকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আসলে ওটা ছিল জেলেরা মাছ মারতেছিল।
ঠিক আছে, কিন্তু মানুষের যে আতঙ্ক মন, এই জন্য কিন্তু এই ঘটনাটা ঘটছে। কালকে কিন্তু যারা দায়িত্ব পালন করছে তার থেকে ডবল দায়িত্বের লোক দেখা গেছে, কারণ এই নৌকাতে ডাকাত এসছে। সেদিনকে কি হয়েছে, জজ সাহেবের বাড়িতে মানে ধরেন প্রত্যেক বাড়ি থেকে লোক নিচ্ছে যে আপনি ডিউটি দিতে হবে, তো জজ সাহেবের পাশের বাড়িতে আপনার দরজা ধাক্কাচ্ছে আমাদেরই ছেলে পেলে যে একটা লোক দিতে হবে। এটা আবার জজ সাহেবের যিনি মা বা বাবা, ওনারা অন্য জায়গায় ফোন করে বলতেছে এখানে ডাকাত পড়ে গেছে। অবস্থাটা কিন্তু বুঝতে হবে। তাহলে যেটা আপনি, এটা কিন্তু একটা বড় সমস্যা। সেটা হচ্ছে কি, এটা হলো গুজব। এই গুজব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, রিয়েলিটিতে আসতে হবে। সেটা আমরা বলতেছি, ইনশিওর করে বলতেছি যে আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আছি, সব সময় দল মত নির্বিশেষে, হিন্দু সম্প্রদায় বলেন, মুসলমান সম্প্রদায় বলেন, সবার পাশে আমরা আছি। আর এই যে ক্রাইসিস মুভমেন্ট কাটাচ্ছি, এটা শুধু এখানে কাটাচ্ছি না, সারা বাংলাদেশ কাটতেছে। সারা বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে, পুলিশরা স্ট্রাইকে গেছে, অনেক জায়গায় প্রশাসনিক রদবদল হচ্ছে, এবং সবচেয়ে বড় সত্যি কথা, এই আন্দোলনটাকে কালিমা লিপ্ত করার জন্য এক মহল লেগে আছে। তার কারণ হচ্ছে শেখ হাসিনা তার মানে কাজের ফলস্বরূপ তাকে পলায় যেতে বাধ্য হচ্ছে, কিন্তু তার দোষটা কিন্তু এখন পুরোপুরি বাংলাদেশের হয়ে গেছে। ঠিক আছে কি, কাজেই এই আন্দোলনটাকে, এই যে ছাত্র আন্দোলনের যে ফলটাকে, এটাকে কলুষিত করার জন্য একটি মহল চেষ্টা পাচ্ছে। কাজে এখানেও আমাদের সজাগ থাকতে হবে। সেটা হচ্ছে যে আমার নেতা হতে পারে খালেদা জিয়া, কিন্তু সে যদি স্বৈরাচারী হয় তার তো পতন হবেই। যারা এখানে আওয়ামী লীগ করেন তাদেরকেও ভাবতে হবে যে গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্টকারী যে নেত্রী, তারই কিন্তু পলায়ন হয়েছে। আপনারা কিন্তু গণতন্ত্র বিরোধী কেউ না, কিন্তু যে নেত্রীর নির্দেশনায় আজকে সারা বাংলাদেশ গণতন্ত্রহীন হয়ে গেছে, সেই গণতন্ত্রটাকে ফিরে নিয়ে আসার চেষ্টা হচ্ছে মাত্র। এইখানে দল গোড়াম করে লাভ নেই। আমাদের এখনকার প্রথম কাজ হচ্ছে শেরপুর শহরকে শান্ত রাখা, পবিত্রতা দিয়ে ঢেকে রাখা, এবং কারো কোনো সম্পদ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো মেয়ের যেন এতটুকু সম্ভব না হয়, সেদিকে আমাদের সবসময় সর্বদা সজাগ থাকতে হবে। আপনারা যেভাবে পাহারা দিচ্ছিলেন, আপনাদের সাথে হাত জোর করে অনুরোধ করবো, আপনারা আর 2-3 দিন আর একটু কষ্ট করেন, আমরাও আছি আপনাদের সাথে। তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত তাদের ফুল পিক আপ নিয়ে তারা মানে রাষ্ট্র দায়িত্ব না নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশি হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। আজকে বললাম না, খালি হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীন নয়, ঢাকা, চিটাগাং, কোন শহরে ডাকাতি হচ্ছে না, কোন শহরে কিছু হচ্ছে না। আর একটা 2 মিনিটে কথা শেষ করে দিই। একটা ভাই বললো যে সব কথাতেই হিন্দু আসে, তাহলে হিন্দুদেরকে যে আমাদের মহাজোটের এক নেতা সেদিনকে একটা বক্তব্য দিয়েছে, বক্তব্যটা সে সম্পূর্ণ ভালো দিয়েছে, কিন্তু ভেঙে দিতে পারেনি। আমি বক্তব্যটা শুনছি, আমি হিন্দু মহাজোট করি না, কিন্তু তার একটা কথা আমি গুরুত্ব সহকারে আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমার বাড়ি যদি আজকে ভাঙে, আজকে যদি আমার বাড়ি ভাঙে, এটা কি সংখ্যালঘুর বাড়ি ভাঙছে এই কথা বলা যাবে? বলতে হবে বিএনপির নেতার বাড়ি ভাঙছে, এটাই হাসা উচিত। গোবিন্দ প্রামাণিক কিন্তু সেই কথাটাই বলার চেষ্টা করছে যে যদি কোনো হিন্দু মানুষ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে কোনো অন্যায় কাজ করে থাকে, কোনো টেন্ডারবাজি করে থাকে, কোনো দখল করে থাকে, তাহলে তার বাড়ি যদি ভাঙচুর হয় সেটাকে সংখ্যালঘু অত্যাচার বলে আমরা চালাই দিতে পারি না। ঠিক আছে কি? কাজেই সেটাই সংখ্যালঘু অত্যাচার হবে যদি মানুষ, সাধারণ নাগরিক, সে ভোট কাকে দেয় সে তার ব্যাপার, কিন্তু সে পরিবার কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, কোনো অপরাধের সাথে জড়িত না, সেই রকম সেটা হিন্দু হোক আর মুসলমান হোক, সেই সব বাড়িতে যদি নির্যাতন হয় সেটা হবে সাম্প্রদায়িকতা, সেটাই হবে সত্যিকারের অত্যাচার। ঠিক আছে, এটা কিন্তু অন্যভাবে নেন না, আদারওয়াইজ নেন না। অর্থাৎ আমরা যেমন নির্যাতিত, আমরা কিন্তু সেরকম সুযোগ সন্ধান অন্যভাবে নিয়েন না। তা আমাদের এটা সুযোগ সন্ধানের জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদেরকে এই মুহূর্তে কাজ হচ্ছে দলমত ভুলে যান, আমাদের শেরপুরবাসী সবাই এক হয়ে অতীতে যেরকম আমরা শেরপুরের শান্তি রক্ষা করেছি, আগামী দিনেও আমরা যেন এই শান্তি রক্ষা করে যেতে পারি, এবং ইতিহাসের সাক্ষী যে শেরপুর হলো সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, সেই সাম্প্রতিক শহর যেন আজীবন শেরপুর থাকে। রিঙ্কু একটা কথা বলছে যে পরবর্তী প্রজন্ম তৈরি হতে গেলে সাহস হতে হয়। আমার কথা হচ্ছে এইরকম সাহস নিয়ে চলে আসুন, কেউ স্বাধীন হন, কেউ গোবিন্দ হন, কেউ রিঙ্কু হন, এটা ছেলেদের আগে আসতে হবে। বলছে যে রাজনীতি ABC তারাই দিতে বলতেছে, সেটা তো সিদ্ধান্ত নেবে জনগণ, কিন্তু এখন পর্যন্ত ABC আছে বাংলাদেশে, কাজে মাথা এখন তারাই আছে। ঠিক আছে, যারা হয়ে আসবে তাদেরকে জনগণ যদি মেনে নেয়, ভোটার তাহলে আমরাও ওয়েলকাম, কারণ নতুন বাংলাদেশ আমরাও চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরাও চাই। ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমার হিন্দুর মধ্যে থেকে যে রাজনীতি করুক তারা নেতৃত্বে সঠিকভাবে সাহসের সাথে এগিয়ে আসুক, কারণ তার জাতির উপরে দায় আছে, তার সম্প্রদায়ের উপরে দায় আছে। কাজে আগামী দিনে তৈরি হতে হবে। সকলকে নমস্কার দিয়ে আমার কথার মধ্যে ভুল হলে আরো অনেক কথা আছে।